ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে আসবো যে আপনি জানেন যে যখন মিটফোর্ডে এরিয়াতে এই নৃশংস হত্যাকাণ্ড হলো, ঠিক সেই সময় কিন্তু চাঁদপুরেও একটা ঘটনা হয়েছে, খুলনায় হয়েছে। তো এই বিষয়গুলো সামনে আসলো না। আমরা দেখলাম যে ডেফিনেটলি এটা খুবই নৃশংস, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবোই, কিন্তু এটা কি প্রত্যেকটা হত্যাই তো আসলে একটা মৃত্যু তো মাত্র শুধু সংখ্যা না। একটা মানুষ যখন চলে যায়, প্রত্যেকটা মানুষের সে পরিবার তার সদস্যকে হারায়, এবং আমাদের তো প্রতিবারটা ঠিক একইভাবেই সমস্যারে হওয়া উচিত। আমরা একটা মানে এক ধরনের নির্বাচিত একটা বিচার চাই, এরকম সিলেক্টিভ একটা হিউম্যানিজম আমরা দেখি। এটা আপনি কিভাবে দেখেন, এটা কেন হচ্ছে? আরেকটি বিষয় হচ্ছে যে আমরা স্লোগানের মধ্যে দেখলাম যে হাসিনা গেছে সেই পথে, খালেদাও যাবে সেই পথে। এটা কি আসলে কোনো চক্রান্তের অংশ কিনা, একটা ভায়োলেন্সকে উস্কে দেওয়ার জন্য কিনা? আপনার মন্তব্য। ধন্যবাদ। আমি খুলনার কথা বলছি। খুলনায় যাকে হত্যা করা হয়েছে, একটা প্যাটার্ন আছে, রগ কাটা। রগ কারা কাটে বাংলাদেশে বহুদিন থেকে জানা আছে, এবং ওই ভদ্রলোক কুয়েটে শিবিরের সাথে সংঘাতে জড়িয়েছিলেন, তাকে অস্ত্র হাতে দেখা গেছে, পরে বিএনপি তাকে বহিষ্কার করে, তারপর সে মানুষটা এভাবে হত্যাকাণ্ডের শিকার। তার মানে এটার সাথে এরা আছে, আমরা ধরে নিতে পারি, ধারণা করতে পারি। আর চাঁদপুরে যেটা, মানে বাংলাদেশে তো এখন আসলে ধর্মের নামে যদি যে কোনো কিছু ঘটে, এগুলো নিয়ে খুব মেজর। উনি তো ধরা দিয়েছেন বলে ধরা হয়েছে, উনি যদি পালিয়ে যেতে পারতেন আমি ধারণা করি সরকার এগুলো করতেন, এবং সরকার এই গ্রুপটাকে একেবারেই ঘাঁটাতে চাইছে না। আমি আরেকটা জিনিস যোগ করব, গ্রাফিতি আঁকা হচ্ছে, একটা গ্রাফিতি ছিল ব্লগার হত্যাকাণ্ড নিয়ে, ওই গ্রাফিতিটা মুছে দেওয়া হয়েছে। যে ব্লগাররা আছেন তারা অত্যন্ত, যে কয়েকজন, একজন দুজন অন্তত বিভৎস কথাবার্তা ধর্মকে নিয়ে ধর্মকে নিয়ে লিখেছেন, রসুলকে নিয়ে লিখেছেন, এগুলো অনেকে আহত করতে পারে, কিন্তু এদেরকে হত্যা করা যাবে এবং সে হত্যার বিচার হবে না, এটা তো হতে পারে। মানে সকল হত্যাকাণ্ডের বিচার আমরা সমানভাবে চাই না সেটা তো। তাহলে এই ব্যাপারগুলো আছে এবং সরকার এগুলো নার্চার করছে। এখন ওই পয়েন্টে আসি, আমি বিএনপির বিরুদ্ধে, বিএনপির অপরাধ আছে, ভুল আছে, বা পুরনো ঢাকায় যে ঘটনা আছে এটা নিয়ে অনেক আলোচনা আছে, ওইদিকে ঢুকছি না, আমরা ধরে নিলাম তারা তাদের ছত্রছায়া হয়েছে, কিন্তু এই যে ওই পথে যাবে, সেই পথে যাবে, এটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন আমি একটু খোলামেলা বলি। বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিএনপির একটা ঐতিহাসিক রোল আছে, মানে সামনে ইতিহাস তৈরি করতে, এবং বিএনপি যদি ফেল করে বাংলাদেশের কিন্তু ডিজাস্টার আছে। খেয়াল করি আমরা, শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতনের পর বিএনপি একমাত্র পাওয়ারফুল মধ্যপন্থী দল, তার বিপরীতে ডানপন্থী একটা শক্তি মাথাচাড়া দিচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন। আমি একটু যোগ করি, ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধান ব্যক্তি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে স্পষ্টভাবে জানিয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে তারা আসতে চান, যদি আসতে পারেন বাংলাদেশে শরিয়া কায়েম করবেন এবং আফগানিস্তানের মতো দেশ বানাবেন, স্পষ্টভাবে বলেছেন। সো আমাদের সামনে কিন্তু এই ঝুঁকিগুলো আছে। এখন বিএনপির অপরাধ করতে গিয়ে, বিএনপির অপরাধের আলোচনায় আমরা বিএনপিকে শেষ করে দেব, এরকম একটা মধ্যপন্থী দলকে আমরা শেষ করে দিতে চাই, এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ডিজাস্টার তৈরি করবে, এবং এই প্ল্যান কারো কারো আছে। এটা আপনি কি বলতে চাইছেন যে এই প্ল্যানটা ডানপন্থী রাজনীতির সাথে যারা সম্পৃক্ত তাদের ভেতরে শুধু আছে? তাদের ভেতরে, এবং ওই যে বলছি -2 একটা আলোচনা দীর্ঘদিন থেকে ছিল, সেই -2 সেই বিরাজনীতিকরণের সেই ফর্মুলা। আমি একটু যোগ করি, বাংলাদেশে যদি একটা ধর্মীয় মানে রাজনৈতিক জোট বা দল বা কিছু উগ্রবাদী বাংলাদেশ আফগানিস্তান বানাবো, এই ঘটনা যখন বাংলাদেশের ভেতরে ওঠে, এটা অসাধারণভাবে হেল্প করে ভারতকে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম, যখন এই ধরনের জিনিসের মাথাচাড়া দেবে, তার ডোমেস্টিক পলিটিক্সে সুবিধা হবে, সে তার এই হিন্দুত্ববাদী রাজনীতি করবে, সে বাংলাদেশের উপর চাপ তৈরি করতে পারবে, গ্লোবালি এটাকে সেল করে। সো আমাদের মহাবিপদ আছে, এবং ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস বিএনপিকে সমালোচনা করেই বিএনপিকে এই দেশের পলিটিক্সের মধ্যে রাখতে হবে, না হলে আমাদের সামনে এই বিপদ আপনি। মাসুদ কামাল, আপনিও কি তাই মনে করেন কিনা এখানে আসলে এই ষড়যন্ত্রটাই চলছে কিনা এখন, এবং সেটাকে আসলে মোকাবেলা করার জন্য বিএনপির কি করণীয়? শুনেন, এক নম্বর জিনিস হলো গিয়ে ষড়যন্ত্রের কথা আমি আগেও বলেছি, ষড়যন্ত্র এটা দ্বিমুখী ষড়যন্ত্র চলছে আসলে কিন্তু, এবং এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, তাই না? এখন বিএনপির বাইরে যারা আছে সবাই মিলে এক ধরনের ঐক্যবদ্ধ হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এটা তাদের পলিটিক্স, এখানে আমি কোনো অন্যায় দেখি না। বিএনপি তো চায় যে আমি ক্ষমতায় যাব, এটা তার পলিটিক্স। কিন্তু দুঃখটার লাগে কথা জানেন, যে এইখানে যখন সরকার যুক্ত হয়ে যায়, পেইন্টের লোক না আমাদের, এই সরকার তো কোনো দলের সরকার না, এই সরকার তো নির্দলীয় সরকার, এবং এই সরকারের উপরে উনি যখন বলেন আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেব, তখন তো আমরা বিশ্বাস করতে চাই যে আসলেই দেবেন। আমরা ভাবতে চাই, এই কথা বলার পেছনে উৎস হলো ওনার একমাত্র জোরটা হলো উনি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না, কিন্তু ওনার আচরণটা কিন্তু তা বলে না। এখন এটা
মনে করেন না, কিন্তু পুরো- এখানে আমি একটা কথা বলবো, উনি আমরা দেখলাম লন্ডন বৈঠকের পরে ওনাকে বলা হলো যে উনি নিরপেক্ষ না, উনি বিএনপির প্রতি বায়াস, কিন্তু এর আগে আবার বলা হচ্ছিল যে উনি এনসিপির প্রতি বায়াসড। এটা আপনি কিভাবে দেখছেন আসলে, মানে এক এক সময় এক এক দল এক এক পক্ষকে পক্ষর দিকে ঠেলে দিচ্ছে উনি সরকারকে। বিএনপির প্রতি বায়াস দিলে আমার কখনো মনে হয় নাই। কিন্তু আমরা শুনেছি অভিযোগটা লন্ডন যে বৈঠকের পরে বলছে তার জামাত ওটা থেকে তার তো politics, এই ধরনের এটা সে মন্তব্য ওটা বলার জন্য করা বলছে হচ্ছে। আর কি, ওটা তারপরে বা ওটা NCP বলে থেকেও সে বলা হয়েছে। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চেয়েছে, বাট উনি কখনোই বিএনপির প্রতি বায়াস ছিলেন না, কখনোই না। উনি কখনোই বিএনপির প্রতি বায়াস ছিলেন, এবং আমি ওনার সম্পর্কে কিছু তো ভাই জানি। উনি তো বাংলাদেশে হঠাৎ করে 8 তারিখে এসে পয়দা হন নাই, উনি তো আবির্ভূত হন নাই, আগেও তো ওনাকে চিনতাম। ওনার বেসিকটাই হলো গিয়ে ভাই উনি মানে -2 ফর্মুলার একজন উদ্যোক্তা। উনি এই পরিবারতন্ত্র এবং আওয়ামী লীগ বিএনপি এই দুটাকে উনি মানে পছন্দ করেন না। আর আগে যেটা জানতাম আর কি, ইদানিং তার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা জানি না, আমি আগে এটাই জানতাম, এবং তার কর্মকাণ্ড আমি ওরকমই দেখি।